সংসারের নাম সুখের নিট হলেও মুখার্জি বাড়ির ভেতরের আবহাওয়াটা ছিল ঠিক উল্টো। রায়বাহাদুর সুলভ একটা অহংকার সারাক্ষণ মণ্ডপ করে থাকত সেই ঘরে। পরিবারের মাথা বলতে মা অলকা দেবী। চালচলনে কথাবার্তায় তাঁর ধূর্ততার ছাপ স্পষ্ট। নিজে মুখে নিজেদের বংশের আর রূপের প্রশংসা না করলে তাঁর পেটের ভাত হজম হয় না। তাঁর দুই সন্তান, বড় মেয়ে অনন্যা আর ছোট ছেলে অর্ক, দুজনেই রূপবান, কিন্তু স্বভাবের দিক থেকে চরম বদমেজাজি আর অহংকারী। অন্যকে ছোট করা যেন এদের পারিবারিক ঐতিহ্য। অনন্যার বিয়ে হল বেশ ধুমধাম করে। পাত্রপক্ষ ভদ্র, শান্তশিষ্ট। কিন্তু বিয়ের কয়েক মাস কাটতে না কাটতেই অনন্যার আসল রূপ বেরিয়ে পড়ল। শ্বশুর বাড়িতে একটা ঘটি ওল্টাতেও তার তীব্র আপত্তি। তার স্পষ্ট কথা, আমি এসব ছোটলোক খাটাখাটনি করতে পারব না। শাশুড়ি কোনো কাজের কথা বলতে গেলেই অনন্যা চিলচিৎকার জুড়ে দেয়। এদিকে এই অশান্তির আগুনে রোজ ঘি ঢালার কাজটি করেন অলকা দেবী। সারাদিন মেয়ের সঙ্গে ফোনে আঠার মতো লেগে থাকেন তিনি। ফোনের ওপার থেকে অলকা দেবীর ফিসফিসানি শোনা যায়, শোন অনন্যা, একদম ওদের পাত্তা দিবি না। তুই কার মেয়ে সেটা ভুলিস না। নিজের দাপট বজায় রাখবি। মুখ বুজে কাজ করলেই মাথায় চড়ে বসবে। মায়ের এই ধূর্ত বুদ্ধিতে অনন্যা শ্বশুরবাড়িতে যেন রণচণ্ডী মূর্তি ধারণ করল। জামাই আর তার বাড়ির লোক অনন্যার অহংকার আর অসম্মানে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার জোগাড় হল। এরই মধ্যে মুখার্জি বাড়িতে ঘটল আরেক কাণ্ড। অর্ক হঠাৎ করেই একদিন এক মেয়েকে ভালোবেসে ঘরে তুলে নিয়ে এল। মেয়ের নাম তানিয়া। অলকা দেবী প্রথমে আকাশ থেকে পড়লেও নিজের বংশের গরিমা জাহির করতে তানিয়াকে মেনে নিলেন। কিন্তু অলকা দেবী বা অর্ক কেউই জানত না যে তানিয়াও কম যায় না। সংসারে এবার যেমনি বুনো ওল তেমনি বাঘা তেঁতুল দশা হল। অর্ক তার স্বভাবসিদ্ধ বদমেজাজ নিয়ে তানিয়ার ওপর হুকুম চালাতে গেল, আমার এই জিনিসটা কেন এখানে? তুমি সারাদিন কি করছ? তানিয়াও এক চুল জমি ছাড়ল না। চোখ রাঙিয়ে বলল, মুখ সামলে কথা বলো অর্ক। তোমার অহংকার তোমার নিজের কাছে রাখো। আমাকে ধমকাতে এসো না। বুয়ের মুখে মুখে উত্তর শুনে অর্কর রাগ চড়ে গেল সপ্তমে। বাড়িতে রোজই চিৎকার চেঁচামেচি, বাসনকোসন ভাঙার শব্দ। অলকা দেবী নিজের ধূর্ত বুদ্ধি দিয়ে পুত্রবধূকে চাপতে গেলেন, দেখো বাপু, আমাদের মুখার্জি বংশের একটা মানমর্যাদা আছে। আমার ছেলে রাজপুত্তুর। তাকে মাঝপথেই থামিয়ে তানিয়া ঠোঁট বেঁকিয়ে বলল, রাখুন আপনার বংশের গল্প। নিজেদের মুখে নিজেদের ঢাক পেটানো বন্ধ করুন। আপনাদের মতো অহংকারী লোক আমি জীবনে দেখিনি। গল্পের মোড় ঘুরল সেদিন, যেদিন অনন্যা শ্বশুরবাড়ি থেকে চূড়ান্ত অশান্তি করে ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে এল। তার অহংকারে আঘাত লেগেছে, সে আর সেখানে থাকবে না। কিন্তু বাপের বাড়িতে পা দিয়েই অনন্যা দেখল অন্য দৃশ্য। ড্রয়িং রুমে বসে তানিয়া আর অর্কর তুমুল ঝগড়া চলছে। অলকা দেবী এক কোণে মাথা হাত দিয়ে বসে আছেন। তার কূটবুদ্ধি এবার নিজের ঘরেই ব্যাকফায়ার করেছে। তানিয়া তখন চিৎকার করে বলছে, এই বাড়িতে শান্তিতে থাকতে দিলে থাকব, নয়তো পুলিশে কমপ্লেন করব। অনন্যাকে দেখে অলকা দেবী কেঁদে উঠলেন, দেখলি অনন্যা, কি অলক্ষী বউ ঘরে এসেছে। আমাদের একটু সম্মান করে না। ঠিক তখনই তানিয়া অনন্যার দিকে তাকিয়ে বলে উঠল, ওহো, বড়দি এসেছেন। নিজের শ্বশুর বাড়ি ভাঙিয়ে এবার বাপের বাড়ির অশান্তি দেখতে এলেন বুঝি। যেমন মা তেমনি তার ছেলে মেয়ে। অনন্যা কিছু বলতে চাইল, কিন্তু অর্ক উল্টে অনন্যার ওপরই চিৎকার করে উঠল, তুই থাম তো দিদি। নিজের চরকায় তেল দে। তোর নিজের শ্বশুর বাড়ির ঠিক নেই, এখানে জ্ঞান দিতে আসিস না। অলকা দেবী স্তব্ধ হয়ে দেখলেন যে অহংকার আর ধূর্ততার বীজ তিনি নিজের সন্তানদের মধ্যে বুনেছিলেন, আজ তা বিষবৃক্ষ হয়ে তাঁর নিজের সংসারটাকেই গিলে খাচ্ছে। অনন্যা আর অলকা দেবী ঘরে বসে রইলেন, আর ওদিকে অনন্যার ফোনটা বারবার বেজে চলল। হয়তো ওপার থেকে এবার আর কোনো কুপরামর্শ দেওয়ার উপায় রইল না, কারণ নিজের ঘরেই তখন দাবানো জ্বলছে। অন্যকে অসম্মান করার যে খেলা তাঁরা শুরু করেছিলেন, আজ নিজেদের অহংকারের আবর্তে পড়ে সেই খেলায় তাঁরা নিজেরাই হেরে গেলেন।